পুষ্পক চক্রবর্তী। কলকাতা শহরের ছেলে হলেও বছরের বেশিরভাগ সময় এই গ্রামেই কাটে। সেলসের কাজ, তার উপর কখনো কখনো পেমেন্ট কালেক্ট করতেই গ্রামে গ্রামে ঘুরতে হয়। সারাক্ষণ ধুলো ধোঁয়া, যানবাহন তো আছেই, তাই গ্রাম মফস্বলের কাজ পড়লে মন্দ লাগে না অবশ্যই। বরাবরের মতো আজও কলকাতা থেকে বেশ খানিকটা দূরেই কাজ ছিল। কাজ মিটে গেছেও বহুক্ষণ। গাড়ি নেই, এতটা রাস্তা হাঁটতে হলো। এই রে, আরেকজনের কথা তো বলাই হয়নি। ওই যে সামনের সিটে বসে আছে সুহাসিনী দি। ও আমার থেকে খানিকটা সিনিয়র। এই সুহাসিনী দি, বল। সব ঠিক আছে তো? দূর বাবা, ভুল থাকতে যাবে কেন? ঘুমোতে দে তো, ডিস্টার্ব করিস না। ব্যাস, ওরা একবার ঘুম এসে গেলে কি বাড়ি কি অফিস। যাক কি যাক, এবার রাত্রি নামবার আগে ট্রেনটা ধরতে পারলেই বাঁচি। চোখ বুজে থাকতে থাকতে কখন যে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম তার খেয়াল নেই। ঘুম ভাঙলো লোকজনের মৃদু চেঁচামেচি। কতক্ষণ বাসটা এইভাবে দাঁড় করিয়ে রাখবেন বলুন তো? আমাদের কি সময় দাম নেই নাকি? কি শুরু করেন কি আপনারা? যেখানে সেখানে দাঁড় করিয়ে রাখছেন। এসব শুনে বাস কন্ডাক্টর কেমন গুম মেরে দাঁড়িয়েছিল, যেন সমস্ত ব্যাপারটাই জানে। তারপর হঠাৎ দেখি দুজন লোক বাসে উঠে এলো, আপাদ মস্তক কালো কাপড়ে ঢাকা। সুহাসিনীতে কিছু একটা আন্দাজ করে চিৎকার করে উঠল। এই, কে তোমরা? কি চাও? দেখলাম কালো কাপড়ে মুখ ঢাকা একটা লোক পকেট থেকে বের করে আনলো ধারালো একটা ছুরি। সবাই নিজের জায়গায় চুপ করে বসে থাকুন, বুঝলেন? এক পাও নড়বেন না। চিৎকার করলেই না, এই যে দেখেছেন, গলায় ছোঁয়ালে একদম কুচুত করে ধর থেকে একদম মুন্ডুটা বাদ হয়ে যাবে। যার সঙ্গে যেটুকু ক্যাশ, সোনা দানা, ঘড়ি, মোবাইল যা কিছু আছে সবাই তাড়াতাড়ি বের করে ফেলুন, চটপট। ও মা গো, ডাকাত পড়েছে! দেখলাম সুহাসিনীদি কেমন যেন নেতিয়ে পড়লো বাসের সিটে। ভয় আমার বুক কেঁপে উঠল। আমার কাছে অনেকগুলো টাকা আছে, সারাদিন ঘুরে ঘুরে যে পেমেন্টগুলো তুলেছি সে সব কিছুই তো আমার কাছে। কাল সকালে অফিসে গিয়ে সেগুলো জমা করার কথা, তা না হলে আমার চাকরিটাই যে থাকবে না। বাসের জানলা দিয়ে এক চক্কর বাইরে তাকিয়ে দেখলাম তখন সবে সন্ধে নেমেছে। রাস্তার একদিকে ধানি জমি, অন্যদিকে বন জঙ্গল। সবাইকে ভালো করে বলে দিচ্ছি, মন দিয়ে শুনে রাখুন। কেউ কিন্তু পালানোর চেষ্টা করবেন না। দেখতে পেলে না, একদম কাউকে আস্ত রাখবো না বলে দিলাম। এসব শুনে বাসের মধ্যে কান্নাকাটি হুলস্থুল বেঁধে গেল। আপনারা নিরীহ যাত্রী। এদিকে হঠাৎ খেয়াল পড়ল আমি যে পিছনের সিটে বসে আছি সেই সিটের পাশে জানলাটার কাঁচ নেই। একবার যদি কোনো রকমে সেটা গলে বেরিয়ে যেতে পারি তাহলেই কেল্লাফতে। কিন্তু সুহাসিনীদের কি হবে? কিছুই মাথায় এলো না। ওদিকে বাসের পরিবেশ গরম হয়ে উঠছে রীতিমতো। এই সুযোগ, কোনো মতে যদি জানলাটা গলে বেরিয়ে যেতে পারি। ধীরে ধীরে সরে এলাম জানলার দিকে। এই তো, এইবার সুযোগ বুঝি লাফিয়ে পড়তে হবে। জানলাটা আরেকটু ফাঁক করে প্রথমে মাথা গলিয়ে একটা লাফ মারলাম, যা হয় হবে। গিয়ে পড়লাম ধান ক্ষেতের ভিতর। বাইরে থেকে উঁকি মেরে দেখি ভিতরের কেউ তখনও আঁচ করে উঠতে পারেনি ব্যাপারটা। সময় নষ্ট না করে আমাকে এক্ষুনি কাছাকাছি থানায় পুরো ব্যাপারটা জানাতে হবে। কিন্তু থানাটা ঠিক কোন দিকে? এদিকে মোবাইলটা বাসের মধ্যে ফেলে এসেছি। বাসের ভিতর থেকে জায়গাটা দেখে ভেবেছিলাম আশপাশে লোকজন অন্তত থাকবে, নিদেন পক্ষে কয়েকটা ঘর বাড়ি। এই যে একেবারেই চারদিক ধুধু করছে, চারদিকে অন্ধকার, সঙ্গে ঝিঝি পোকার ডাক। ঠিক তখনই বাসের ভিতরে গোলমালের ভিতর থেকে সুহাসিনীদির চিৎকার ভেসে এলো। পুষ্পক! ওরে পুষ্পক, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে? সঙ্গে সঙ্গে বাসের মধ্যে হুলস্থুল পড়ে গেল। বাসের ডাকাতেরা বুঝে গেল আমি বাস থেকে পালিয়েছি। একজন ডাকাত আমাকে দেখতে পেয়েই তেড়ে এলো। আমি ভয় প্রাণপণে ছুটতে শুরু করলাম। কোথায় যাচ্ছি কিছু জানি না। এই বেড়া দাঁড়া, কে কার কথা শুনে? আমাকে ওদের হাত থেকে পালিয়ে বাঁচতেই হবে। মাটির কাঁচা পাথরের রাস্তা দিয়ে ছুটে চলেছি। একসময় বেদম কাশির তোড়ে আমার দম বন্ধ হয়ে এলো। আমি বেশি দৌড়তে পারি না, বেশি দৌড়লে হাঁপির টান ওঠে। দৌড়তে গিয়ে পা কেটে গিয়ে জুতোটা রক্তাক্ত হয়ে গেছে। আমি পাচ্ছি না। দুস, পাল্টা যে কোথায় গেল কে জানে। দুস, আমি বুঝলাম লোকটা চলে গেছে বোধহয়। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু সুহাসিনীদির জন্য চিন্তাটা সে থেকেই গেল। পাটা বেশ কেটে গেছে। আগে বুঝতে পারিনি। আগেও যেমন দেখেছি এখানেও সে একই অবস্থা। আশপাশে কোনো জনমানব নেই। তবে কিছুটা দূরে মাঠের শেষে সাদা কিছু কাশফুল উঁকি মারছে দেখলাম, যেন ওগুলোই একমাত্র গোটা প্রান্তরে পুজোর আভাস দিচ্ছে। চারদিকে ঝিঝির ডাক ধীরে ধীরে প্রবল হলো। শুধুই কি ঝিঝি, তার সাথে ব্যাঙ, নিশাচর প্রাণী, আবার মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাকও ভেসে এলো।
অতি কষ্টে কিছু দূর এগিয়ে পথের প্রান্তে একটা ভাঙাচোরা বাস স্টপ দেখতে পেলাম। বাস স্টপেরও এমন দৈন্যদশা আমি আগে কোথাও দেখিনি। ইট সুরকি সিমেন্ট দিয়ে কোনো রকমে গাঁথা একটা বেদি। বেদির মাথার উপরে চালাটা ফুটি ফাটা, সাইনবোর্ডটা ভেঙে একদিকে ঝুলছে। বোর্ডের গা থেকে বাস কথাটা উঠে গেছে, লেখা রয়েছে শুধুমাত্র স্টপ। এরকম একটা নির্জন স্থানে এর থেকে ভালো বসার জায়গা হয়তো আর কোথাও পাওয়া যাবে না। তাই ওই বেদিটার উপরে কোনো মতে গিয়ে বসলাম। উফ, যা বিপদ গেল! হঠাৎ দূর থেকে দেখতে পেলাম কতগুলো ছায়ামূর্তি এদিকে দৌড়তে দৌড়তে আসছে। আবার বুকটা ভয়ে কেঁপে উঠল। নিঘাত ডাকাতের দল। এবার টাকার ব্যাগটা জামার ভিতরে কোনো মতে চালান করলাম। তারপর এক কোনায় গুটিসুটি হয়ে বসে রইলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু কারো সাড়া শব্দ পেলাম না। হঠাৎ করে কণ্ঠস্বরগুলো কানে এলো।